ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। শুভ বিজয়া। নবমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়। এমন মনোকামনায় সারা দেশে ঢাকের বাদ্য, উলুধ্বনি আর আবির খেলার মধ্য দিয়ে বিসর্জন হয়েছে 10 ভুজা ও দুর্গতি নাশিনী দেবী দুর্গার। এবারও দুর্গাপূজার হামলার আশঙ্কা করেছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। তবে কোনো ধরনের নাশকতা ছাড়াই এবার বেশ নির্বিঘ্নে সারা দেশে পূজা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের চাওয়া প্রতি বছরই যেন এভাবে পূজা করতে পারেন। তবে এবার সনাতন ধর্মাবলম্বীরা অন্য সরকারের চেয়ে নির্বিঘ্নে পূজা করতে পারলেও সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্য ঘিরে তাদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। গত 29 সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা এক সাক্ষাৎকারে তার সরকারের সময় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নাকচ করে বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। প্রধান উপদেষ্টার এই বক্তব্যে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, ডক্টর ইউনূস সত্যকে অস্বীকার করেছেন। এছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে বলেও অভিযোগ তাদের। অভিযোগ আছে বিভিন্ন ধরনের সংস্কারে সংখ্যালঘু নেতাদের মতামত না নেওয়ার। এমন নানা অভিযোগ থাকলেও অন্যদিকে আবার ভয়েস অফ আমেরিকার এক জরিপ বলেছে, বাংলাদেশের সংখ্যালঘুরা আগের তুলনায় অন্তর্বর্তী সরকারের সময় বেশি নিরাপত্তা পাচ্ছে। বর্তমানে আসলে কেমন আছেন সংখ্যালঘুরা? আসন্ন নির্বাচন ঘিরে কি তাদের কোনো শঙ্কার কারণ আছে? এদিকে আবার বিএনপি, এনসিপি এবং জামায়াত সহ ইসলামিক দলগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করায় অনেকে একে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হিসেবে দেখছেন। সামনেও কি এই সম্প্রীতি অটুট থাকার সম্ভাবনা আছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অধ্যাপক সুকমল বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সায়েম। আপনাদের তিনজনকেই আমি স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। শুভ বিজয় আপনাদের তিনজনকেই। শুরুটা করতে চাই সাংবাদিক বাসুদেব ধর আপনাকে দিয়ে। টানা 5 দিন আসলে আনন্দ উৎসবের পর শারদীয় দুর্গোৎসব শেষ হলো, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। আমি জানতে চাচ্ছি আসলে এবছর দুর্গাপূজা যেহেতু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, এই স্বস্তিও প্রকাশ করেছে যারা ধর্মাবলম্বীরা আছেন, তারা সবাই স্বস্তি প্রকাশ করেছেন। আপনি কি মনে করেন এটি সাময়িক নাকি আসলে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের একটি সূচনা? যেহেতু অতীতে আমরা দেখেছি প্রায় সব সরকারের আমলেই দুর্গাপূজা ঘিরে নানা নাশকতার চেষ্টা করা হয়েছিল। আপনি কি মনে করছেন এটি দীর্ঘমেয়াদী নাকি সাময়িক? শারদীয় শুভেচ্ছা ডিবিসিকে। আসলে প্রশ্নটা যেভাবে এসছে যে আশঙ্কা করছি কি না দুর্গাপূজায়, এই দেখুন 5 দিনের দুর্গাপূজায় আপনি আপনার বক্তব্যেও বলেছেন যে একটা আশঙ্কা ছিল, উদ্বেগ ছিল, কিন্তু হয়নি। আসলে কোনো দুর্ঘটনা ঘটেনি, হামলার ঘটনা ঘটেনি। প্রথমত আমি বলতে চাই, এর আগে দুর্গাপূজায়, গত বছরও কিন্তু দুর্গাপূজায় মাত্র 2টি ঘটনা ঘটেছিল। আমাদের বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে, দুর্বৃত্তদের হামলা যদি ঘটে সরকার পদক্ষেপ নিচ্ছে কিনা, আমি এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি। যেমন এবার দুর্গাপূজার আগে কিন্তু প্রায় ডজনখানেক প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, এটা সংবাদপত্রেও এসছে। কিন্তু আমার বক্তব্যটা হলো, সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে, যেটা আগের তুলনায় অধিকতর ইতিবাচক আমি মনে করি। এবং দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে এবং সরকার, প্রশাসন, তারপরে ধরুন আইনশৃঙ্খলা বাহিনী, তারপরে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা যেভাবে কাজ করেছে, এবার একটা অনন্য নজির স্থাপন করেছে। আমি সর্বশেষ একটা ঘটনা বলি, তাদের উদ্বেগটা কীরকম কাজ করেছে আমাদের, যেটা উদ্দীপ্ত করে সেটা হচ্ছে, আজকে এই কিছুক্ষণ আগে আমাদের প্রতিমা বিসর্জন পর্বটা শেষ হয়েছে। গাজীপুরে সন্ধ্যার দিকে গাজীপুরে 2টো শিশু পানিতে তলিয়ে গেছে, তাদের এখনও সন্ধান পাওয়া যায়নি। আরও একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে,
একটা গোয়েন্দা সংস্থার প্রধান আমাকে টেলিফোন করে বললেন, দাদা একটু সারা দেশে জানিয়ে দিন শিশুরা যেন এই বিসর্জনের জায়গায় না যায়, তাদের যেন দূরে রাখা হয়। এই যে উদ্বেগ, আমি এটার প্রশংসা করছি। আমরা এটাই তো দেখতে চেয়েছিলাম, একটা দুর্গাপূজাকে ঘিরে সবাই। তারপর দেখুন প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা জানেন যে এই দুর্গাপূজায় সরকার প্রধান ঢাকেশ্বরীতে আসেন, বিভিন্ন উপদেষ্টারা আসেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসেন, সবাই আসেন, মানবাধিকার কর্মীরা আসেন, শিক্ষাবিদ বা বিভিন্ন সংস্থার লোকজন আসেন, সর্বস্তরের মানুষ আসেন। আমাদের আরতি যে হয়, আরতি প্রতিযোগিতায় কিন্তু মুসলিমরাও অংশগ্রহণ করে, এটা একটা অনন্য নজির। এইবার প্রধান উপদেষ্টা যেহেতু জাতিসংঘে যাবেন, তার কর্মসূচি ছিল, তিনি আজকে সকালে ফিরেছেন, তিনি কিন্তু খবর দিলেন যে তিনি আমাদের এখানে আগে আসবেন। এইটা আমরা মানে এটাকেও আমরা নজিরবিহীন মনে করি। কারণ অনেক সময় দেখা গেছে সরকার প্রধান পুজোর সময় ছিলেন না, বাইরে ছিলেন জাতিসংঘের ইয়ে, কিন্তু আর আসা হয়নি। কিন্তু এবার প্রধান উপদেষ্টা নিজের থেকেই তাগিদ অনুভব করলেন যে পুজোয় যেতে হবে, এবং তিনি বক্তৃতায়ও এই কথাটা বলেছেন, আমি এইখানে কিন্তু হাজির হয়েছি, আমি এখন জাতিসংঘে শান্ত মনে আমি যেতে পারবো। এটা একটা অসাধারণ অভিব্যক্তি বলে আমি মনে করি। এইটাই আমরা চেয়েছিলাম। এটাই হামলার ঘটনা ঘটলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা আমাদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। যারা বাসুদেব ধর প্রধান উপদেষ্টার বিষয়টি যেহেতু আসলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ডক্টর ইউনূসের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন, আমরা জানাচ্ছিলাম, যেখানে তিনি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। একজন পূজা উদযাপন পরিষদের নেতা হিসেবে আপনি তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন? এখানে আসলে একটু আমি আগের কথাই বলি, এর আগে আবার একটা সাক্ষাৎকারে তিনি কিছু ঘটনার কথা বলেছিলেন, এবার এইভাবে এসছে আমি বুঝতে পারছি না। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হয়েছে গত 1 বছরে, এবং এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে, এবং সরকারি পুলিশ প্রশাসন থেকেও আমরা তাদের রিপোর্টও দেখেছি, বেশ কিছু ঘটনার বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে, এবং সংবাদ মাধ্যমেও এই ঘটনাগুলো এসছে। যেমন একটা জেলে পল্লী যদি আক্রান্ত হয়, সেটা এটা তো সাম্প্রদায়িক ঘটনা ছাড়া কি হবে? একটা আমরা চাই যে এটা সত্যটা সামনে আসুক। আমরা আসলে সেটাই চাই। বাসুদেব ধর, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। এবারে যেতে চাই অধ্যাপক সুকোমল বড়ুয়া আপনার কাছে। যেমনটা জনাব বাসুদেব ধর বলছিলেন, পূজা মণ্ডপ এবং মন্দিরে হামলা সহ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে সম্প্রতি। সেই হিসাবে যদি বলি, গত 26 সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি এক বিবৃতি জানিয়েছিল, চলতি বছর 2 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত 21 দিনে সারা দেশে কমপক্ষে 9টি পূজা মণ্ডপ ও মন্দিরে হামলা সহ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই অবস্থায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে আশঙ্কা করেছিলেন তারা, কিন্তু আমরা দেখলাম যে সারা দেশে কোনো প্রকার আসলে অপ্রীতিকর অবস্থা ছাড়াই নির্বিঘ্নে পূজা সম্পন্ন হয়েছে। অনেকে সন্তোষ প্রকাশ করে বলেছে প্রতি বছর যেন এভাবে পূজা উদযাপন করতে পারে, সেটাই তাদের চাওয়া। এবারের পূজা আপনাদের দৃষ্টিতে কেমন হলো সেই বিষয়ে জানাবেন। আগামী বছরের পূজা কিভাবে দেখতে চান? আমি প্রথমে বিজয়া দশমী শারদীয় উৎসবের সমাপ্তি দিবসে সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আজকে যে ডিবিসি থেকেও আপনাদের মাধ্যমে আমরা বিশ্বর মানুষের কাছে, মানবতার কাছে আমরা এই বার্তাটা পৌঁছতে চাই। তো আমার মনে হয় আসলে বিষয়টা অন্যভাবে আমি একটু দেখি। বাংলাদেশ তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মাটি মানুষ আমরা যারা আছি, আমরা সম্প্রীতির বন্ধনে কিন্তু আবদ্ধ। এই দেশ কিন্তু নানা দিকে আমাদের প্রভাব সৃষ্টি করে, চেতনার প্রভাব সৃষ্টি করে, এবং ধর্মীয় উৎসবের ভিন্নতা এনে দেয়, বৈচিত্র্যতা এনে দেয়। বিশ্বের কোনো এরকম দেশ আছে কিনা আমার জানা নেই, আমরা যাতে স্বাধীনভাবে এখানে উৎসব মুখর হয়ে আমরা সব কিছু পালন করতে পারি। সেরকম একটা মাতৃভূমি আমার বাংলাদেশ, জন্মভূমি বাংলাদেশ। আমি অভিনন্দন জানাই এই মাটি মানুষকে। তো আমি মনে করি যে বিশ্বের ভৌগোলিক সীমারেখা থেকে কিন্তু আমরা বাইরে নই। বিশ্বের যে বৈশ্বিক অবস্থাটা বর্তমানে সংঘাতময় অবস্থা, তার থেকে কিন্তু বাংলাদেশ তো বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন দ্বীপ নয়। তো
তো বিশ্বের মধ্যে পরাশক্তিগুলো এবং বড় বড় জায়গার মধ্যে যে আঘাত আনা হচ্ছে, যেখানে সভ্য দেশ, যেখানে শক্তির দেশ, বাংলাদেশ এর বাইরে নয়। কিন্তু তারপর আমি যেটা মনে করি, বাংলাদেশের মধ্যে আমরা যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যে সৌহার্দ্যপূর্ণভাবে যে সহাবস্থান করে আমরা সব ধর্মগুলো যে স্বাধীনভাবে করছি, এটা আমাদের জন্য আমার মনে হয় একটা চমৎকার দৃষ্টান্ত বিশ্বের জন্য। এখানে যে আমাদের জাতীয় আমাদের যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যে ঘটনাটি আনছে, আমি জানি না তারা কি দৃষ্টিভঙ্গিতে করছে, কিন্তু এইবারের আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনূস আসার পর থেকে 5ই জুলাই আগস্টের ঘটনার পর থেকে আমার মনে হয় তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। একটা নতুন বাংলাদেশের চেহারা আমাদেরকে করে দিয়েছে তারা, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমি আজকের এই পক্ষ থেকে, টিপিসির পক্ষ থেকে, আজকের এই বৈঠকের পক্ষ থেকে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে বৌদ্ধদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। তারা না হলে কিন্তু বাংলাদেশের চেহারা কিন্তু এরকম হতো না। প্রফেসর ডক্টর ইউনূস সম্পর্কে যদি আমরা ভাবতে দিই, উনি তো জাতিসংঘের একটা নেতা, বিশ্ব চোখের একটা বরেণ্য ব্যক্তি। তিনি কখনো চাইবেন না দেশে সংঘাত আসুক, আমি যেটা মনে করি। উনি হৃদয় দিয়ে চাচ্ছেন যে বাংলাদেশের সকল সম্প্রদায় যাতে সহাবস্থান এবং সুন্দরভাবে এবং খোলা মনে যাতে কথা বলতে পারে এবং সেখানে যাতে স্বাধীনভাবে তাদের উৎসব আয়োজনগুলো পালন করতে পারে, তার একটা চিত্ত, তার একটা মন আমি দেখেছি, হৃদয় দেখেছি। যেহেতু আমি চিটাগং চট্টগ্রামের মানুষ, কিন্তু ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় এটা বক্তব্যটা বোধ সেভাবে না দেওয়াই ভালো ছিল, যে আমার হিন্দু বৌদ্ধ কল্যাণ পরিষদের পক্ষ থেকে, যেহেতু এটা চিরাচরিত একটা, এখানে সংঘাত হয়েছে। কেন রামুর ঘটনা ঘটেনি 2012-তে? তখন তো আমাদের আওয়ামী লীগ সরকার ছিল। 2012 আমরা সেদিন 29শে সেপ্টেম্বর আমরা কারোর রাত্রি সেটা রামুর ট্র্যাজেডি পালন করেছি, আমরা শোক দিবস পালন করেছি। এটা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হয়েছে। তো তখন তো তারা সোচ্চার ছিল। আমি সেটা বলতে চাই এটাই যে আজকে আমরা সবাই চাচ্ছি দেশের সকল ধর্মের, 4টা ধর্মের প্রধান এবং এর বাইরেও কিন্তু আমাদের অনেক ধর্মগুলো আছে, অবস্থান আছে। আমরা সবাই চাচ্ছি যে এই সময়ের মধ্যে কিন্তু একটা অনেক কমে আমাদের সবাই কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজগুলো অর্থাৎ আমাদের উৎসবগুলো পালন করতে যাচ্ছি। তবে একটা জিনিস আমি বলতে চাই, আমরা আসলে এই প্রত্যাশায় আছি যে না, একটা জিনিস আমি বলতে চাই। তবে এখানে আমি একটা জিনিস বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। যেমন ধরেন আমি জাতীয়তাবাদী শক্তির একজন, আমাদের তারেক সাহেব, একটি চেয়ারম্যান মতো তারেক সাহেব চাচ্ছে রাষ্ট্র সবার, কিন্তু ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথাটাই বলে। কিন্তু ভালোবাসার বাংলাদেশ, শান্তির বাংলাদেশ তিনিও চাচ্ছেন। আমাদের পক্ষ থেকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি জাতিসংঘে গিয়েছে, তিনি সেখানে বলছে প্রফেসর ইউনূসের কিছুকে সমর্থন করেছেন তিনি। আমরা সব দিক থেকে আমার মনে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য প্রয়ত্ন নিয়েছি। আমার এখানে জেনারেল, আমাদের যে সেনাবাহিনীর প্রধান, তিনি চাচ্ছেন যে এখানে, আমি যেটা মনে করি তিনিও একটা হৃদয়বান মানুষ, তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি কাজ করে যাচ্ছেন রাত দিন। আমার মনে হয় এটা দীর্ঘদিনের একটা প্রয়াস থাকে, সব দেশের মধ্যে কিছু কিছু ঘটনা থাকে, এগুলোকে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে যদি আমরা সামনে নিয়ে আমরা মানে একটা মহৎ প্রসেসটাকে যদি আমরা স্থিমিত করতে চাই, সেটাও বোধহয় আমার জন্য প্রয়াস। ধন্যবাদ আপনাকে অধ্যাপক সুকোমল বড়ুয়া আপনার মতামতের জন্য। এবারে যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সায়েম আপনার কাছে। এবারে শারদীয় দুর্গোৎসব ঘিরে আসলে সবাই সন্তোষ প্রকাশ করেছেন, সব মিলিয়ে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? সন্তোষ প্রকাশ করেছেন, আর এবার পূজা নির্বিঘ্ন করা গেলে কেন অতীতে করা যায়নি, এই প্রশ্ন আপনার কাছে আছে। তবে কি রাজনৈতিক স্বার্থ হাসিলেই আসলে অতীতের সরকার পারেনি পূজাকে নির্বিঘ্নভাবে উদযাপন করতে? কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। খুবই সুন্দর একটা বিষয় আমরা আলোচনা করছি। এবারের যে শারদীয় দুর্গা উৎসব খুব নির্বিঘ্নে আনন্দঘনভাবে পালিত হয়েছে, কোনো ধরনের শঙ্কা ছিল না। হ্যাঁ, দু একটি বিচ্ছিন্ন ঘটনা যেটা ঘটেছে সেটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু সাথে সাথে অ্যাকশনে গিয়েছে বাংলাদেশের সব মানুষ, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এসহ যারা আছেন, সরকার প্রশাসক, সামাজিক কর্মী, শিক্ষক, ছাত্র, সবাই আমরা চাই আমরা যার যার ধর্ম সুন্দরভাবে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পালন করব। কিন্তু এই উৎসবগুলো পালন করার ক্ষেত্রে, বিশেষত হিন্দু ধর্ম উৎসব পালন করার ক্ষেত্রে মাঝে মাঝে দু একটি ঘটনা ঘটে। কেন ঘটে? এটা হচ্ছে বড় প্রশ্ন। 54 বছর ইতিহাসে অধিকাংশ সময় আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তাদের সময় তারা বলছেন যে কোনো ধরনের ঘটনা ঘটবে না, কিন্তু আমরা দেখেছি যে তাদের সময় ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলো বিচার করা হয়নি। খুবই দুঃখজনক। যদি বিচার করা হইতো, সত্যিকার যদি যারা দোষী ব্যক্তি তাদেরকে যদি সাব্যস্ত করা হইতো, আইনের হাতে তাদেরকে যদি সাপোর্ট করা হইতো, তাহলে যারা ভবিষ্যতে এই নিয়ে যারা প্ল্যান প্রোগ্রাম করে তারা সোজা হয়ে যেত।
তারা ভয় পেত। তো আমি মনে করি ডক্টর ইউনূস আসার পরে অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা সেই সদিচ্ছাটা তার বহিঃপ্রকাশ করতে সক্ষম হয়েছেন। তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কোনো এজেন্ডা নাই যে একজনকে ইউজ করে একটা পরিবেশকে ঘোলাটে করে সেখানে তারা স্থান নেবেন, এরকম প্ল্যান প্রোগ্রাম নাই। এজন্য তারা খুবই আন্তরিক হৃদয় দ্বারা কাজ করছেন, যার কারণে এই সমস্ত যে ব্যক্তিরা যারা কালপিট সোসাইটিতে আছেন তারা সেই চান্সটা পাচ্ছেন না। তো আমি আর একটি দিকে একটু বলি, আশঙ্কার কথা বলি। তো কিছু কিছু ব্যক্তি, সবাই না, কিছু কিছু ব্যক্তি তারা এই উৎসবকে কেন্দ্র করে তারা এক ধরনের হইহঙ্গামা সৃষ্টি করতে চেয়েছে। যেরকম সংবাদ মিডিয়াতে বিভিন্ন মেইন স্ট্রিম চ্যানেলগুলোতে আসছে ঠাকুরগাঁওয়ে যে অসুরের মুখে দাঁড়িয়ে লাগিয়ে এক ধরনের, যেটা হাজার বছরের ইতিহাসে কখনো অসুরের মুখে দাঁড়িয়ে দিয়ে পূজা করা হয়েছে এরকম কোনো ইতিহাস নাই। আমার বাড়ির পাশে হিন্দু সম্প্রদায় আছে, আমরা ছোটোবেলায় সেখানে গিয়েছি। এখন আমার বাড়ির চতুর্পাশে সব হিন্দু সম্প্রদায়, তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, কখনো আমরা এরকম দেখিনি। আর পশ্চিমবঙ্গে কিছু কিছু মিডিয়াতে আসছে যে ডক্টর ইউনূসের মতন একজন গ্রহণযোগ্য ব্যক্তি আন্তর্জাতিক মডেলে তাকে অসুরের স্থানে আসীন করা হয়েছে। খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক। এখন যদি এর অ্যাগেনস্টে যদি কোনো মুসলিম সম্প্রদায় যারা এটাকে ঘোলাটে করতে চায়, তারা যদি এক ধরনের বীতশ্রদ্ধ অথবা সামাজিক সংহতিকে নষ্ট করার যদি কোনো পায়তারা করে, তাহলে তো সেটাও হয়ে যেতে পারত। কিন্তু আমি মনে করি এখানে মুসলিম সম্প্রদায় বা বাংলাদেশেরা খুবই ধৈর্যের পরিচয় দিয়েছেন। তারা মনে করেছেন যারা এই কাজটা করেছে তারা আসলে ধার্মিক মানুষ না। হিন্দু ধর্মেও আছে, যদি কোনো হিন্দু ব্যক্তি পবিত্র বেদ এবং গীতাতে আছে, যদি কোনো হিন্দু ধর্মের লোক কোনো অহিন্দু ব্যক্তিকে তার ধর্মকর্ম পালনে বাধা দেয়, তাহলে সে হিন্দুই না। তাহলে হিন্দু যারা সত্যিকারের যারা ধার্মিক হিন্দু, তারাও মনে করে যারা কাজ করেছে তারা হিন্দু না। আর আমরা যারা ধর্মপ্রাণ মনে করি, যেহেতু আমরা ধর্ম সম্পর্কে একটু আমাদের জানাশোনার সুযোগ আছে, আমরা মনে করি যারা ধর্মের মধ্যে থেকে যারা এই ধর্মের নামে অধর্মের কাজ করে তারা আসলে ওই ধর্মের লোকও না। এজন্য তাদেরকে পাত্তা দেওয়া ঠিক হবে না। আমি মনে করি পুলিশ অথবা যারা ধর্মের সম্প্রদায় আমরা যারা আছি সবাই মিলেমিশেই যারা আমাদের ধর্মকে ইউজ করে আমাদের ধর্মের সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের হইহাঙ্গামা অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকা, সচেতন থাকা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং আমরা নিজ উদ্যোগে সদ্যোগেই তাদেরকে আইন হাতে যে কীভাবে সাপোর্ট করা যায় সেই চেষ্টা প্রচেষ্টা যদি করি, সামাজিক একটি গণজাগরণ, গণসচেতনার মাধ্যমেই কিন্তু এগুলোকে আমরা সাস্টেইন করতে পারি। আমরাও সেই প্রত্যাশা করি যেন আমরা নির্বিঘ্নে সারা জীবনে এইসব ধর্মবর্ণ নির্বিশেষে সব ধর্মীয় উৎসব উদযাপন করতে পারি। বিরতির পরে আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা যাচ্ছি আলোচনায় ফিরে। জনাব বাসুদেব ধর, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবারে। যেমনটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সায়েম বলছিলেন যে এবারে আসলে অসুরের রূপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপস্থাপন করা হলো। অর্থাৎ তিনি বলছিলেন এবারের পূজায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মণ্ডপের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানে মহিষাসুর রূপে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করেছেন, এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। আমি জানতে চাই, বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোনোভাবে ভারতের অভ্যন্তরীণ কোনো কাজে হস্তক্ষেপ করেনি, তবুও তাকে আসলে এই রূপে উপস্থাপন করা হলো। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? আমি একেবারে শুরুতেই বলি, এই ঘটনার আমি নিন্দা করি, আমরা নিন্দা করি, কারণ এটা গ্রহণযোগ্য হতে পারে না। এইভাবে উপস্থাপনটা ঠিক রুচির সঙ্গে যায় না। এটা কেন তারা করে এটা আমি বুঝতে পারি না। এই দেখুন, এই পুজো নিয়ে আমি ইউনূস সাহেব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যখন দায়িত্ব গ্রহণ করলেন গত বছর 5ই আগস্ট, দায়িত্ব গ্রহণের এই কয়েকদিনের মধ্যেই, বোধহয় 3 দিনের মধ্যেই প্রথম উনি ঢাকেশ্বরীতে এলেন এবং উনি একটা কথা বললেন যে তিনি এই দেশকে একটি পরিবারে পরিণত করতে চান। আমরা তার এই বক্তব্যকে আমরা অত্যন্ত ইতিবাচক হিসেবে আমাদের মধ্যে একটা স্বপ্ন জাগ্রত করেছিল, সত্যি কথা বলতে কি। এবং ইউনূস সাহেব 3 বার এসছেন এই নিয়ে ঢাকেশ্বরীতে 1 বছরের মধ্যে, এটাও একটা মানে বিরল ঘটনা। তো এইগুলো, এবং পরের বার গত বছর দুর্গাপূজায় এসে তিনি বললেন এই যে পুলিশ পাহারায়, নিরাপত্তা বাহিনীর পাহারায় আমরা পূজা দেখতে চাই না। এটা একটা অসাধারণ তার চেতনা কাজ করেছে।
এইবারও তিনি ওই দুটি বিষয় এবং সবচেয়ে আমাদের মুগ্ধ করেছে যেটা উনি বললেন যে আমি এইখানে পুজোর ব্যবস্থা না করে আমি যাব না জাতির সঙ্গে, এটা আমার ইয়ে ছিল। আমি এখন এসছি, আমি হাজিরা কথাটি ব্যবহার করেছেন, আমি হাজিরা দিয়েছি এবং আমি শান্ত মনে যাব। দেখুন এইগুলো একজন রাষ্ট্রনায়কের তো এই বিষয়গুলোই হওয়ার কথা। এই যে বিচারহীনতা, আমাদের সাইম সাহেব একটা কথা বলেছেন, আমরা গত 53 বছর ধরে আমরা কিন্তু বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ছিলাম। এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু বিচার পায়নি। হামলাকারীকে কখনো পাগল, কখনো মস্তিষ্ক বিকৃতি হিসেবে উপস্থাপন করে। কিন্তু এই গত বছর সাম্প্রদায়িক হামলা হয়েছে তুলনামূলকভাবে কম হয়েছে, কিন্তু এই দুর্বৃত্তরা ধরা পড়েছে। এটাই হলো তফাৎটা। এই যে আপনি দেখুন এই সরকারের আমলের আমি অবশ্যই একটা প্রশংসা, এটা প্রশংসা না, বাস্তব ঘটনা। দেখেন খিলক্ষেত বলে একটা জায়গা আছে এখানে, এইখানে একটা মন্দির নির্মাণের জন্য সরকার জায়গা দিয়েছে। গত 53 বছরে কোনো মন্দির নির্মাণের জন্য কোনো সরকার কিন্তু জায়গা দেয়নি। এটা কিন্তু এই সরকারের আমলে হয়েছে। তো এই যেটা ইতিবাচক বাংলাদেশের জন্য, এই যে আমাদের হাজার হাজার বছরের চেতনা, আমাদের যে এই চেতনা কাজ করেছে, এটা মাঝে মাঝেই আমরা তার ব্যত্যয় দেখেছি, কিন্তু এইবার দেখলাম জায়গা দেওয়া হয়েছে। এটা একটা অসাধারণ ঐতিহাসিক ঘটনা। অবশ্যই এটা অসাধারণ একটি উদ্যোগ। কাজেই এই জিনিসগুলোকে আনতে হবে, জি অবশ্যই আনতে হবে। সাংবাদিক বাসুদেব ধর, আপনার কাছে আমি আবারও আসবো। এবারে যেতে চাই, একই অস্বীকার করার কোনো আসলে ঠিক না, উচিত না। অধ্যাপক সুকোমল বড়ুয়া, আপনার কাছে আবারও একই প্রসঙ্গে আসতে চাই। ট্রাম্প, ইউনূস এবং শাহবাজের মুখের আদলে অসুর বানিয়ে এই যে চেষ্টা করলো, তারা কি আসলে শিল্প নাকি বিদ্বেষকে উস্কে দিচ্ছে বলে আপনি মনে করেন, নাকি ভিন দেশের একজন সরকার প্রধানকে অসুর রূপে প্রতিকায়িত করে তারা আসলে কি বার্তা দিচ্ছে সবার কাছে? দুই দেশের সম্পর্কের উপর এর প্রভাবই বা কেমন পড়বে? না, আমি আজকে আমাদের বাসুদেব ধর যে কথাটি বলছি, আমি তার প্রসঙ্গ টেনে বলছি, কারোর প্রশংসা না, যেটা সত্য বাস্তবতাকে আমরা স্পর্শ করতে চাই। আমার মনে হয় উনি যে কথাটা বলছে যে মন্দিরের জন্য জায়গা দিয়েছে, আমিও বলতে চাই যে আমাদের আন্তর্জাতিক বৌদ্ধবিহারে শান্তি সম্প্রীতি ভবন তৈরি করা হয়েছে এবং প্রফেসর ডক্টর ইউনূস তিনি প্রধান সেখানে গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে, এবং 3 বাহিনী প্রধান, তারা সশস্ত্র বাহিনীর প্রধান আমাদের সেখানে গিয়ে তারা কিন্তু সম্প্রীতির ভবনটা উদ্বোধন করেছে। কতটুকু মন থাকলে এটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই সরকারের আমলে একটা সম্প্রীতি ভবন তৈরি হচ্ছে, এটা বিশাল ব্যাপার বলে মনে করি, এটা দৃষ্টান্ত স্থাপনকারী। আর একটা হচ্ছে আমাদের শ্মশানের জন্য, যেখানে শ্মশান ছিল না বৌদ্ধদের মধ্যে, সেখানে শ্মশানের জায়গা দিয়েছে এই সরকার আসার পর, অনেক জায়গা দিয়েছে, সেটা মহাবিহারের জন্য সেটা দিয়েছে। তো এগুলো আমাদেরকে টানতে হবে। তবে মাঝে মাঝে আমি একটা কথা এখানে আর একটা বলতে চাই যে আমাদের শারদীয় উৎসবের মধ্যে যেভাবে এখন জাগরণ সৃষ্টি হয়েছে এবং বৌদ্ধদের মধ্যে যেটা প্রবরণা কঠিন চিবদান, গতবার আমরা কঠিন চিবদান এবং প্রবরণা উৎসবের মধ্যে অনেক আমরা সুরক্ষা পেয়েছি। সেখানে শান্তি বাহিনী, নানা ধরনের সুশৃঙ্খল বাহিনী অর্থাৎ সরকারের বিভিন্ন পক্ষ থেকে কিন্তু তারা কাজ করেছে, এমনকি সামরিক বাহিনীও কিন্তু সেখানে কাজ করেছে, পাহারা দিয়েছে আমাদেরকে। এবার আমরা কঠিন চিবদান এবং প্রবরণার জন্যে গত পরশু আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছি, সেখানে আমরা একটা স্মারকলিপি দিয়েছি গত বছরের মতো, যাতে এবার 1 মাস ব্যাপী আমাদের কঠিন চিবদান হয়, শুভ কঠিন চিবদান পাহাড়ে 3 পার্বত্য জেলা এবং রামু কক্সবাজার সহ বাংলাদেশের সর্বত্র কিন্তু এই পল্লীতে বিহারগুলোতে হয়। অর্থাৎ সুরক্ষার জন্য শান্তিপূর্ণভাবে যাতে আমরা অবস্থান করতে পারি, আকাশ প্রদীপ ফানুস উড্ডয়ন করতে পারি খুবই আনন্দঘন পরিবেশে, শিশু কিশোর বালক বালিকা সবাই যাতে আমরা উৎসবমুখর হয়ে করতে পারি, আমরা সেটাই আমরা চেয়েছি, হয়েছেও। এই যে শারদীয় পূজার মধ্যে সেরকম সংঘাত সৃষ্টি হয়নি এবং বৌদ্ধদের মধ্যে সেটা আসবে আমি আশা করি এই সরকার কামতে। তবে একটা প্রশ্ন আমার এখানে রাখতে চাই, যে সংস্কৃতির কথা বলা হয়েছে, আমার মনে হয় 5 দশক থেকে আমরা এই সংস্কৃতিটা যদি বিচারহীনতা, কেন আমরা যেমন রামুর ট্র্যাজেডির পরে আমাদের পাবনা সাতিয়াতে বিভিন্ন ঘটনাগুলো ঘটার পরে সব দিবালোকের মধ্যে সত্য হয়,
কিন্তু সেখানে বিচারের মধ্যে বিভিন্ন বিভাগীয় কমিটিও গঠন করা হয়। আমরা সেখানে সব কিছু নামও আসে, কিন্তু তাদের বিচার হয় না কেন, এটা আমার প্রশ্ন থেকে যায়। সব কিছু আসার পরে কিন্তু কোনো সরকারি পর্যন্ত তাদেরকে কিন্তু আইনের আওতায় তাদেরকে দোরগোড়ায় আনতে পারে না। এটা একটা বিষয়, বিচার এবং আইনের আওতায় আনা নিয়ে আমি প্রধান উপদেষ্টার কাছে আমি চাইবো এই সংস্কৃতিটা চাইবো, এবং সেটা চাইবো আমরা এক। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি চাইবো, একটা প্রশ্ন থেকে যায় আমার মনে হয়, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ, আমি নিজে বলছি, পাহাড়ের ঘটনাটা, পাহাড় তো আমাদের কাছে বিচ্ছিন্ন নয়, 3 পার্বত্য জেলা, যেটা ঘটেছে সেখানে যেখানে সংঘাত বা বিভিন্ন ধরনের যে আমাদের খুবই বেদনাদায়ক একটা সৃষ্টি হয়েছে, এটা কারো কাম্য না। পাহাড় বাংলাদেশ আমাদের একটা সার্বভৌমের দেশের এরা। তবে একটা মহিলা একটা প্রশ্ন রেখেছে, এই প্রশ্নটা আমি আজকে বলছি যে পারবেন কি ক্ষমা করে দিতেন? তার অর্থ হচ্ছে, এটা টরি চাকমা নামে একটা মহিলা বলছে, ঈদের সময় আসলে কোনো পাহারা দিতে হয় না, ঈদুল আজহা ঈদুল ফিতর আসলে কোনো পাহারা দিতে হয় না, স্বাধীনভাবে তারা করে, আগে পরে কোনো ঘটনা ঘটে না। কিন্তু বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এরা যখন পূজা পার্বণ আসে তাদের আগে পরে কেন এটা হবে? এই প্রশ্নে আপনার কাছে আসবো, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। জি, বিশ্বের জন্য একটি প্রশ্ন। এবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সায়েম আপনার কাছে যেতে চাই। অন্তর্বর্তী সরকারের আমলে সাম্প্রদায়িক সহিংসতার হার কমেছে বলে সবাই দাবি করছে, সেই সাথে এই জন্য হয়তো এবার শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে, উদযাপিত হয়েছে। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অভিযোগ আছে। তারা অভিযোগ করছেন সরকারের গৃহীত নানা সংস্কার কমিটিতে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব নেই। এর ফলে সংখ্যালঘুদের আস্থার সংকট কতটা গভীর হচ্ছে বলে আপনি মনে করছেন? খুব সুন্দর প্রশ্ন। তাদের দাবির আংশিক যৌক্তিকতা আছে, আর কিছু অংশে ক্ষেত্রে কিছুটা অমিলও আছে। একবারে যে যারা যে সমস্ত কমিটিতে যে হিন্দু সম্প্রদায়ের নাই তা না, দেবপ্রিয় ভট্টাচার্য তো আছেন, তো তিনি তো হিন্দু সম্প্রদায়ের লোক। জি, অর্থনৈতিক সমস্যা কমিশনের জি, আর তারপরে পার্বত্য চট্টগ্রাম থেকে তো আছেন। হ্যাঁ, সেটা ওনারা বলতে পারতেন আরেকটা সংখ্যা যদি বাড়ানো যাইত, ঠিক আছে, সেটা একটা যুক্তিসঙ্গত বিষয়। তো তারপরে যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশন কিন্তু বাংলাদেশের মানুষের যে রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশন দ্বারা গিয়ে কিন্তু তারা কিন্তু মতামত নিচ্ছেন। কিন্তু তো এই মতামত দেওয়ার ক্ষেত্রে তো কোনো ধরনের বারণ বা বাধা নাই, কারণ যে ব্যক্তি যে কোনো সময় তার মতামত ব্যক্ত করতে পারে। এখন বাংলাদেশের ইতিহাসে এই অন্তর্বর্তী সরকারের এই সংস্কার কমিশনগুলোতে যেভাবে স্বাধীনভাবে মানুষ মতামত দিতে পারে এবং দীর্ঘ সময় নিয়ে যে পর্যালোচনা করা হচ্ছে, অতীতে আমি জানি না বাংলাদেশের 54 বছর ইতিহাসে এত ধৈর্য সহকারে এত দীর্ঘ আলোচনা, সমালোচনা, পর্যালোচনার মধ্যে দিয়ে গেছে কিনা যায় না। এই সংস্কার কমিশনগুলো আলটিমেটলি তারা ফলপ্রসূ হবে কিনা সেটা পরের প্রশ্ন। কিন্তু অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা যে আন্তরিকতা দেখিয়েছেন, তারা যে আন্তরিক এই কাজগুলো করার ক্ষেত্রে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা, আমি সরাসরি রাজনীতির সাথে সংযুক্ত না, হয়তো কোনো রাজনৈতিক মতাদর্শকে সাপোর্ট করতেই পারি আমি, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক যে কালচার, এই কালচারটা কলুষিত। যারা ক্ষমতায় যেতে চান তারা যে কোনো একটা বাহানা নিয়ে তারা সেটাকে দীর্ঘ প্রসেসে নিয়ে যান এবং আলটিমেটলি তারা সেখান থেকে বেনিফিট পেতে চান। এজন্য তারা চান যে তারা যদি ক্ষমতা যান সেটা সহজ পথটা কী, এবং ক্ষমতা গিয়ে তারা ক্ষমতাটাকে কীভাবে তাদের নিজেদের পারপাস ইউজ করবেন। এজন্য তারা ভালো কাজ যারা যে ইউনিয়ন সরকার যারা নিচ্ছেন, সেক্ষেত্রে তারা খুব বেশি সহযোগিতা করছেন না। এরা খুবই দুঃখজনক এবং হতাশাজনক যে এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, এত রক্তক্ষরণের মধ্য দিয়ে, এত মানুষের রক্তের মধ্য দিয়ে যে একটা বিপ্লব সাধিত হওয়ার পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে এবং ছাত্র জনতার একটা ভালো একটা পারপাস আছে যে আমরা আগের মতো দেখতে চাই। অর্থাৎ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সায়েম, সংখ্যালঘু সম্প্রদায়ের আসলে অভিযোগটা কতটা যৌক্তিক আপনি সেই বিষয়ে বলছিলেন, এবং আসলে হতাশাজনক যে তাদের প্রতিনিধিত্ব নেই, তারা এই বিষয়ে অভিযোগও করেছেন। এই বিষয়ে আবারও আসবো, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সায়েম, আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ
সংখ্যালঘু সম্প্রদায়ের যে অভিযোগ, তাদের প্রতিনিধিত্ব কোনো সংসদ কমিটিতে নেই সেই বিষয়ে যদি আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলি, জাতিসংঘ এবং এনএসআই এর তথ্য অনুযায়ী আগস্টে সহিংসতার বহু ঘটনা ঘটেছে, যার মধ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক দুই ধরনের উদ্দেশ্যই ছিল। আপনি কিভাবে দেখছেন আসলে এই যে রাজনীতি কি ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে কিনা, কি মনে হয়? আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি একটু বলতে চাই। যদি হিন্দু সম্প্রদায়ের এরকম মনে হয় যে তাদের প্রতিনিধিত্ব নাই, তাহলে সরকারের কাছে তারা আবেদন করতে পারে বা স্ট্রংলি তারা মেসেজটা দিতে পারে। আর সেই সাথে আমি মনে করি প্রপোর্শন রেট অনুযায়ী আমাদের যে অন্যান্য সম্প্রদায় আছে তাদের থেকেও প্রতিনিধি থাকা উচিত, যে সমস্ত সংস্কার কমিটি সরকার গঠন করেছে সেখানে আর কি, যাতে সবার স্টেক হোল্ডার পার্টিসিপেশন থাকে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আগস্ট থেকে পর্যন্ত রাজনৈতিক এবং ধর্মীয় সহিংসতার, হ্যাঁ, বাংলাদেশে যে গত বছর থেকে এ পর্যন্ত আমরা দেখি সব জায়গাতেই কিছু কিছু ঘটনা ঘটছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই সংখ্যাগুলো কমে আসছে। কিন্তু এর কমে আসার পিছনে আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা এবং যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা এবং আইনের কাছে সাপোর্ট করা এবং শাস্তির একটা ব্যবস্থা থাকা। এখানে যত রাজনৈতিক সরকার ক্ষমতা নাই, এজন্য রাজনৈতিক ছত্রছায়ায় সে সমস্ত কালপিটটা পার পেয়ে যাবে, তারাও এটা ভাবছে না। যার কারণে তারা কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটাতে চায় তারা কিন্তু একটু সতর্ক থাকে, যার কারণে সেটা কিন্তু কমে আসছে। আমরা এই জন্য এই কারণে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে শুধু সরকারের উপরে সব কিছু ছেড়ে দিলেই হবে না, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের তো দায়িত্ব আছে। আমরা এদেশ আমাদের, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে সুন্দরভাবে বসবাস করব। আমাদের মধ্যে থেকে যেন কোনো ধরনের উগ্রবাদী অথবা খারাপ চিন্তা অথবা খারাপ প্রবণতা নিয়ে যাতে কেউ বড় না হয় অথবা এদের কোনো সুযোগই না পায়, আমরা সেটা নিজেরা বসে অথবা আলোচনার মাধ্যমে অথবা সজাগ সচেতনের মাধ্যমে সেগুলো পাহারা দেব। যদি আমরা এই কাজটি করতে পারি তাহলে সরকারের পক্ষে সহজ হবে এবং আমাদের সহযোগিতা থাকবে, পক্ষ থেকেও আসলে সহযোগিতা বাংলাদেশটা সামনে এগিয়ে যাবে শান্তি এবং সম্প্রীতির বন্ধনে। জি, আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সায়েম। অধ্যাপক সুকোমল বড়ুয়া, আপনার কাছে যেতে চাই। গত 29 সেপ্টেম্বর নিউ ইয়র্কের যে সাক্ষাৎকার, প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দিয়েছেন, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উনি অস্বীকার করেছেন, বলেছেন ভারতের ভুয়া খবর এগুলো। আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিবৃতি দিয়ে বলছে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সত্যকে অস্বীকার করা হয়েছে, এমনটা বলেছিল। অথচ এর আগে গত 15 সেপ্টেম্বর রাজশাহী অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আপনাদেরই মধ্যেই একজন বলেছেন ডক্টর ইউনূস থাকাকালে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন এবং বলেছেন যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচুর মিথ্যা কথা, ফেক নিউজ এগুলো ছড়ানো হচ্ছে। সেখানে আবার এখন বলছেন প্রধান উপদেষ্টা সত্যকে অস্বীকার করেছেন। বিষয়টি কি সাংঘর্ষিক হয়ে গেল না? আসলে দুই জায়গায় দুই ধরনের অবস্থান কেন? না, অবস্থান যে বাংলাদেশে একটা সংস্কৃতি আছে, ওই যে কথাটা বললাম, যখন যেটা সুবিধা হয়, যখন কথাগুলো বলার সুবিধা হয়, সুযোগ তাকে সেভাবে বলে, আবার অন্য জায়গায় গিয়ে প্ল্যাটফর্মে সেটা বলে। এটা বাংলাদেশের সংস্কৃতি। আমি আর্থসামাজিক অবস্থার বাংলাদেশ তো আমরা চিনি, এবং বাংলাদেশের যে সাম্প্রতিক সম্প্রীতির যে একটা ধারাবাহিকতা এখানে চলছে, প্রফেসর ডক্টর ইউনূস তো হঠাৎ করে আসেনি এবং হঠাৎ করে সেটা বন্ধ করতে পারবে না। দীর্ঘদিনের যে একটা প্রবহমান সংস্কৃতি আমাদের মধ্যে আছে, নানা ধরনের যেগুলো ঘটে আসছে, এগুলোকে তিনি যে কথাটা বলছেন সায়েম, প্রফেসর সায়েম, আমরা অনেক কিছু লক্ষ্য করছি যে অনেক কিছু কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। এটা আমাদের জন্য একটা উদাহরণ, এটা ভালো, একটা গৌরবের বিষয় বলে মনে করি। কিন্তু হঠাৎ করে স্তব্ধ করতে পারবেন না। তিনি এসেছেন এদেশের, হঠাৎ করে আসছেন, অন্তর্বর্তী সরকার হয়ে আসছেন। তিনি ইলেকটেড গভর্নমেন্ট না, অনেক কিছু তিনি নীতিও পাচ্ছেন না। কারণ এই দেশের জনগণের যে 17-18 কোটি মানুষের সব কিছু যে দীর্ঘদিন থেকে যেটা তাদের চর্চা ছিল, সংস্কৃতির, অপসংস্কৃতি নানা ধরনের, এগুলোকে হঠাৎ করে এসে কোনো সরকার পারবে না। এই জন্য আমি এটাকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। তবে আমরাও একমত যে আমরা কথার সুযোগ পেয়েছি বলে যে যেন তেন কথা বলে এই দেশকে আমরা মনে হয় একটু অন্যদিকে নেব, এটা বোধহয় ঠিক হবে না। আমাদের জন্য সদিচ্ছার প্রয়োজন আছে এখানে। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার মনে হয় কেন আমরা আজকে শুধু এখানে এই কথাগুলো বলছি, বাংলাদেশের কথা বলছি, বিশ্বের দিকে একটু থাকাই না কেন আমরা? আজকে যেমন ধরেন এই যে গ্লোবাল, এই যে গাজার যে উপত্যকা, গাজার যে একটা শান্তি ফিলিস্তিনিদের জন্য আমাদের সেখানে 500 জনের যে বিভিন্ন দেশ থেকে যারা যাচ্ছে, সেখানে তারা খাদ্য বহন করে যাচ্ছে, কী রকম মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। বিশ্বের চেহারার দিকে আমরা একটু থাকাই। বর্তমান বিশ্বের যে বৈশ্বিক যে গ্লোবাল যেটা যে সমুদ্র ফ্লোটিলা যে জাহাজ যাচ্ছে, সেখানে 44টি দেশের 500 জন সেখানে মানে অ্যাক্টিভিস্ট যারা খুবই বরেণ্য,
এবং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে বাংলাদেশ থেকেও কিন্তু 2 জন যাচ্ছে, আমি যেটা নাম পেয়েছি। সেখানে যাচ্ছে তারা, কিন্তু সেখানে এই যে ইসরায়েল বাহিনী তাদেরকে পাহারা দিয়ে 218 মাইলের কাছাকাছি তারা এখন আছে যাওয়ার পক্ষে, পৌঁছার পক্ষে, কিন্তু তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। খুবই বেদনাদায়ক মনে করি। তাদের জীবনে যে কী পরিণতি হতে পারে এটা আমার মনে হয় আমাদের বিশ্ব বিবেককে আজকের এই টেবিলে বসে আমরা বিশ্ব বিবেককে আমরা জানাতে চাই, তাদেরকে আমরা বার্তা দিতে চাই। জেনেভা শান্তি পরিষদ কেন বিশ্বের এই যে পরাশক্তিগুলো এগুলো কী করছে? মানবতার চরম লঙ্ঘন হচ্ছে, কিন্তু এটা কেন আমরা এগুলোকে সোচ্চার হতে পারছি না? কেন আমরা এক হতে পারছি না? বাংলাদেশের কথা বলবো না, শুধু বাংলাদেশের কথা বলবো না, সবার সহযোগিতাও প্রয়োজন। কমল বড়ুয়া, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আরেকটা জিনিস বলি, আমি প্রবারণার সামনে, শারদীয় প্রবারণা আমাদের সামনে 6 তারিখ, আপনাদের সকলকে আমরা এইটা বলতে চাই, এটা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব আমাদের শুভ প্রবারণা। আকাশ প্রদীপ জ্বলবে, মানুষ উড্ডয়ন হবে, আমরা শান্তির মধ্যে এই উৎসবটা এবং কটিচুপ দানটা যে উদযাপন করতে পারি আপনার মাধ্যমে এবং আমাদের ডিবিজির আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আছে। এবং একটা বন্ধ চাই, আমরা একটা বন্ধ চাচ্ছি, না একটা বন্ধ চাচ্ছি। বাসুদেব ধর, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 2001, 2014 এবং 2024 এই প্রতিটি বড় রাজনৈতিক পরিবর্তনের সময় সংখ্যালঘুরা সবসময় আক্রমণের শিকার বেশি হয়েছে। আমি জানতে চাই কেন প্রতিটি ক্ষমতা পরিবর্তনের সময় আপনারা সবসময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন? সংক্ষিপ্তভাবে একটু যুক্ত করতে চান। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এসে গেছে, এটার জবাবে আমি বলি এই জবাবটা আমরা দেব না, রাজনীতিবিদরা দিক। এই আমরা কেন হচ্ছে, যেমন আপনি দেখুন নির্বাচন হলেই অতীতে গত 54-53 মানে যে কয়েকটি নির্বাচন হয়েছে, নির্বাচনে আমরা ভোট দেওয়ার ফলে মার খেয়েছি, ভোট না দিলেও মার খেয়েছি আমরা, কিন্তু নির্বাচনে সহিংসতা, সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে, যারা বিজয়ী পক্ষ মার দিয়েছে, এইসব ঘটনা তো ঘটেছে। রাজনৈতিক পরিবর্তনের সময়ও আমরা কিন্তু শিকার হয়েছি। কারণ হিসেবে হয়তো এটা আমাদের সম্পর্কে কেন, এটা রাজনীতিবিদরা বলুক, আমি কিছু বলতে চাই না, রাজনীতিবিদরাই বলুক, কারণ আমরা তো আক্রান্ত। এইখানে কিছু প্রশ্ন এসছে, আমি অত্যন্ত সহজভাবে কথাগুলো বলতে চাই। কমিশনে আসলে মাত্র 1 ডজন কমিশনের মধ্যে মাত্র 2টো কমিশনে 2 জন সংখ্যালঘু আছেন, এটা হচ্ছে তথ্য। অসুরের দাড়ি নিয়ে আমাদের সাইম সাহেব বলেছেন, ছোট্ট করেই বলছি আমি, অসুরের দাড়ি নিয়ে এইটা একটা খুব খারাপ নজির, আমরা বলেছি, কিন্তু এই যে কেন বারবার হচ্ছে এই ঘটনাগুলো, সেটাই বলছি আমি। আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। আসলে এটা খুবই নিন্দনীয় বিষয়। আমরা বাসুদেব ধর, আপনাকে ধন্যবাদ। আমরা সেই বিষয়ে অন্য দিন আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন এখানেই শেষ করছি। ফিরবো আগামী রবিবার ঠিক রাত 10টায়। ডিবিসির সঙ্গে থাকুন।